কলকাতা শহরের এই চেনা ব্যস্ততা, ট্রাফিকের আওয়াজ আর রোজকার চেনা জীবন থেকে দূরে আমরা যখন কোথাও ঘুরতে যাই, বিশেষ করে প্রিয় মানুষের সাথে, আমরা ভাবি সব তাই সুন্দর হবে, রোম্যান্টিক হবে। কিন্তু প্রকৃতির ওই মনোরম সৌন্দর্যের আড়ালেই যে অত পেতে বসে থাকতে পারে এক আদিম, অন্ধকার, অতৃপ্ত আত্মা, সেটা কি আমরা কখনো ভাবি? আজ আপনাদের শোনাব কলকাতারই এক আইটি কর্মী শুভমের গল্প। নিজের নতুন বিবাহিত স্ত্রীকে নিয়েও গেছিল ডাল লেকের এক হাউসবোটে। কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা তাদের জীবন চিরকালের মতো বদলে দিল। লাইটটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে গুজে নিন। শুরু করছি আজকের ছায়াগল্প, ডাল লেকের সেই হাউসবোট। নমস্কার, আমি সায়ন, আর ছায়াগল্পের এক্কেবারে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতার বেহালা অঞ্চলের ছেলে শুভম। মাসখানেক আগেই বিয়ে হয়েছে রিয়ার সাথে। হানিমুনের জন্য ওরা বেছে নিয়েছিল ভূস্বর্গ কাশ্মীরকে। শ্রীনগরের ডাল লেকের এক কোনায় নোঙর করে রাখা একটা বেশ পুরনো দেবদারু কাঠের খোদাই করা হাউসবোট, নাম জান্নাত। কিন্তু শুভম আর রিয়া জানত না ওই নামের আড়ালে আসলে কি লুকিয়ে আছে। বোটের ভেতরে ঢুকে শুভম বেশ উত্তেজিত গলায় বলল, উফ রিয়া, দেখলে তো? তোমাকে বলেছিলাম না, হোটেলের চেয়ে হাউসবোট অনেক বেশি রোম্যান্টিক হবে। চারিদিকে শুধু জল আর পাহাড়। কিন্তু জানলার বাইরে তাকিয়ে রিয়ার গলার স্বর কিছুটা নিচু হয়ে গেল। ও বলল, হ্যাঁ শুভম, সুন্দর তো বটেই, কিন্তু একটু বেশি শান্ত না চারপাশটা। আরে বোটটা কেমন যেন বড্ড বেশি পুরনো। কাঠের গন্ধটা কেমন একটা অদ্ভুত, ঠিক চন্দন কাঠের মতো নয়, যেন কোনো মরা কাঠের গন্ধ। শুভম হেসে উড়িয়ে দিল। ও ভাবল, কলকাতার মেয়েরা একটু বেশি সেন্সিটিভ হয়। রাত তখন 9:30। ডাল লেকের উপর কুয়াশার একটা মোটা চাদর নেমে এসেছে। বাইরের আলো বলতে শুধু দূরের পাহাড়ের দু একটা টিমটিমে আলো। হাউসবোটের বৃদ্ধ কেয়ারটেকার রহমান চাচা ওদের রাতের খাবার দিতে এলেন। খাবারটা টেবিলে রেখে রহমান চাচা কাঁপানো ভারী গলায় বললেন, সবজি, আপকা খানা। একটা কথা বলবো সবজি, রাত 11টার পর আর বোটের ডেকে যাবেন না। আর যদি জলের দিক থেকে কোনো আওয়াজ পান, একদম কান দেবেন না। জানলা দরজা ভালো করে বন্ধ করে ঘুমিয়ে পড়বেন। শুভম অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন চাচা, চোর ডাকাতের ভয় আছে নাকি এখানে? রহমান চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বড় বড় করে বললেন, চোর তো মানুষ হয় সবজি, মানুষের ভয় পায় না। এই বোটের একটা ইতিহাস আছে। আজ থেকে ৩০ বছর আগে এক কুয়াশা জড়ানো রাতে। থাক সবজি, আপনারা খানা খেয়ে নিন, শুধু আমার কথাটা মনে রাখবেন। রহমান চাচা চড়ে যাওয়ার পর রিয়ার মনে কু ডাকতে লাগল। কিন্তু শুভম ভাবল, এগুলো ট্যুরিস্টদের ভয় দেখিয়ে বেশি টিপস নেওয়ার ধান্দা। ও রিয়াকে শান্ত করে ঘুমিয়ে পড়তে বলল। রাত তখন 2:30। বাইরে কনকনে ঠান্ডা, -ডিগ্রি তাপমাত্রা। হঠাৎই ঘরের ভেতরের তাপমাত্রা যেন অস্বাভাবিক রকম কমে গেল। শুভমের ঘুমটা ভেঙে গেল একটা অদ্ভুত আওয়াজে। মনে হচ্ছিল কেউ একজন বোটের কাঠের মেঝের ওপর ভেজা পায়ে হেঁটে বেড়াচ্ছে। শুভম বিড়বিড় করে ডাকল, রিয়া, রিয়া শুনছ? রিয়া ওঠো। কিন্তু পাশে হাত দিয়ে শুভমের বুকটা কেঁপে উঠল। বিছানাটা একদম খালি আর বরফের মতো ঠান্ডা। ও হালকা চিৎকার করে ডাকল, রিয়া, কোথায় তুমি? ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা আস্তে করে নিজে নিজেই খুলে গেল, একটা কর্কশ শব্দ করে। ভেতরে কেউ নেই, কিন্তু আয়নাটা বাষ্পে ঢেকে আছে, আর তাতে যেন হাতের আঙুল দিয়ে কেউ কাঁচা হরফে লিখেছে, হেল্প। শুভমের হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ঠিক তখনই বোটের বাইরে থেকে, অর্থাৎ ডেকের দিক থেকে একটা মিষ্টি কিন্তু অত্যন্ত করুণ আর ভুতুরে গুনগুন গানের আওয়াজ ভেসে এলো। কোনো কাশ্মীরি লোকসঙ্গীত, যা শুনলে গায়ে কাঁটা দেয়। শুভম আর ঘরে থাকতে পারল না। কাঁপতে কাঁপতে ও বোটের বাইরের ডেকের দরজাটা খুলল। বাইরে তখন ঘন কুয়াশা। সেই কুয়াশার মাঝেই ও দেখল বোটের রেলিংয়ের ওপর রিয়া দাঁড়িয়ে আছে। কিন্তু রিয়ার দাঁড়ানোর ভঙ্গিটা স্বাভাবিক নয়।
ও সোজা জলের দিকে তাকিয়ে ঝুঁকে আছে, যেন কেউ ওকে হাতছানি দিয়ে ডাকছে। শুভম ছুটে গিয়ে রিয়ার হাত ধরে চিৎকার করল, রিয়া, কি করছো তুমি এখানে? পাগল হয়ে গেলে? চলো, ভেতরে চলো। রিয়া যখন আস্তে আস্তে শুভমের দিকে মুখ ঘোরাল, শুভমের চিৎকার গলায় আটকে গেল। রিয়ার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো মনি নেই। মুখটা ফেকাসে, ঠোঁট দুটো নীল হয়ে গেছে। রিয়া ওর নিজের গলায় নয়, একটা অদ্ভুত দ্বৈত গম্ভীর কণ্ঠে বলে উঠল, ও একলা থাকে শুভম। ৩০ বছর ধরে ও এই ডাল লেকের নিচে একলা পড়ে আছে। ও আমাকে ডাকছে, আমাদের দুজনকে ডাকছে। রিয়া হঠাৎ শুভমের গলা টিপে ধরল। রিয়ার গায়ের শক্তি তখন সাধারণ মানুষের চেয়ে ১০ গুণ বেশি। শুভম ওর দম আটকে আসছিল, ও চোখ ঝাপসা দেখছিল। ঠিক তখনই দূর থেকে ছুটে এলেন রহমান চাচা। ওনার হাতে একটা পুরনো লণ্ঠন আর মুখে তীব্র স্বরে কোনো এক পবিত্র মন্ত্রের উচ্চারণ। ওনার মন্ত্রের আওয়াজ বাতাসে প্রতিধ্বনিত হতেই একটা তীব্র কান ফাটানো নারীকণ্ঠের আর্তনাদ শোনা গেল। আর রিয়ার শরীর থেকে কালো ছায়াটা যেন ছিটকে জলের নিচে পড়ে গেল। রিয়া সাথে সাথে জ্ঞান হারিয়ে শুভমের গায়ের ওপর গড়িয়ে পড়ল। চারপাশটা আবার নিস্তব্ধ, শুধু জলের হালকা ছড়াক ছড়াক শব্দ। পরের দিন সকালে শুভম আর রিয়া যখন আতঙ্কিত হয়ে বোট ছেড়ে চলে যাচ্ছে, রহমান চাচা শুভমের হাত দুটো ধরে বললেন, আমাকে মাফ করে দেবেন সবজি। ৩০ বছর আগে এই বোটে এক নবদম্পতি এসেছিলেন, ঠিক আপনাদের মতোই। কিন্তু এক রাতে মেয়েটি রহস্যময়ভাবে ডাল লেকে ডুবে মারা যায়। তার দেহটা কোনোদিন পাওয়া যায়নি। সেই থেকে তার অতৃপ্ত আত্মা এই বোটে আটকে আছে। ও যখনই কোনো নতুন দম্পতিকে দেখে নিজের একাকিত্ব মেটাতে তাদেরও জলের নিচে টেনে নিয়ে যেতে চায়। কাল রাতে একটু দেরি হলে হয়তো ডাল লেকের জল আপনাদেরও চিতা হয়ে যেত। শুভম আর রিয়া আর এক মুহূর্তও কাশ্মীরে থাকেনি। ওরা সেদিনই কলকাতার ফ্লাইট ধরে ফিরে আসে। আজ ওরা কলকাতায় নিজেদের ঘরে সুরক্ষিত ঠিকই, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। আজকেও মাঝরাতে যখন রিয়া ঘুমিয়ে পড়ে, শুভম লক্ষ্য করে রিয়ার শরীরটা কেমন যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর জানলার বাইরে শ্রীনগরের সেই ডাল লেকের পচা জলের গন্ধটাও স্পষ্ট পায়। আত্মাটা কি সত্যিই ওদের ছেড়ে দিয়েছে, নাকি ওটা এখনও রিয়ার ভেতরেই রয়ে গেছে? ডাল লেকের সৌন্দর্য হয়তো অসাধারণ, কিন্তু সেই সৌন্দর্যের গভীরে যে কতটা অন্ধকার আর নির্মম রহস্য লুকিয়ে থাকতে পারে, শুভম আর রিয়ার গল্প আমাদের সেটাই মনে করিয়ে দেয়। কেমন লাগলো আজকের এই পর্ব? আপনাদের মধ্যেও কি কেউ আছেন যারা কাশ্মীরের হাউসবোটে থেকেছেন? কোনো অদ্ভুত বা অলৌকিক অভিজ্ঞতা হয়েছে কি আপনাদের সাথেও? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত বা গল্প লিখে জানান। আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ব। গল্পটা ভালো লাগলে আর গায়ে কাঁটা দিলে এখনই ভিডিওটা একটা লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, বিশেষ করে যারা কাশ্মীর যাওয়ার প্ল্যান করছে। আর এইরকম আরও হাড়হিম করা সত্য ও কাল্পনিক ভৌতিক গল্প নিয়মিত শুনতে ছায়াগল্প চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী অন্ধকার গল্পটি আপনার দরজায় কড়া নাড়ার আগেই আপনি জানতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ অন্ধকার কিন্তু আপনার ঠিক পেছনেই অপেক্ষা করছে। নমস্কার।